রঞ্জনা একটি শহরে তার স্বামী, শাশুড়ি মা এবং একমাত্র ননদ পিয়ালির সঙ্গে থাকত। প্রায় বেশিরভাগ শ্বশুরবাড়ির মতোই রঞ্জনার শ্বশুরবাড়িতেও মেয়ে এবং বউয়ের মধ্যে পার্থক্য বরাবরই করা হতো। রঞ্জনা বাথরুমে 10 মিনিটের জায়গায় 11 মিনিট থাকলে সবাই বিরক্ত বোধ করত। অন্যদিকে রঞ্জনার ননদ 2 ঘন্টার জায়গায় 1 ঘন্টায় বাথরুম থেকে বেরিয়ে এলে তার শ্বশুরবাড়ির লোকেদের চিন্তা শুরু হয়ে যেত। এত তাড়াতাড়ি বেরিয়ে এলি যে, শরীর খারাপ লাগছে নাকি? ঠিক করে স্নান করেছিস তো? গরম জল নিয়ে গিয়েছিলি? তোকে বলেছি না বর্ষাকালে রোজ গরম জলে স্নান করবি? বৌমা, এদিকে এসো তো একবার। হ্যাঁ মা, বলুন। আমি রান্না ফেলে এসেছি, তাড়াতাড়ি বলুন। কোন কাজটা তুমি মন দিয়ে করো? সব কাজ তো এরকমই ফেলে ছড়িয়েই করতে থাকো। তোমাকে বলেছিলাম না পিয়ালি বাথরুমে যাওয়ার আগে ওকে গরম জল করে দেবে? তুমি জানো না বর্ষাকালে ঠান্ডা জলে স্নান করলে ওর শরীর খারাপ করে? আমি তো পিয়ালিকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলল ওর গরম লাগছে, তাই গরম জলে স্নান করলো না। আমি আপনার বলা কথা তো ভুলিনি মা। কাজের বেলায় নেই, কিন্তু মুখে মুখে উত্তর দেওয়ার বেলায় একেবারে সিদ্ধ হস্ত। এখন তো তুমি এই বাড়ির কর্ত্রী, যা বলবে আমাদের তাই মেনে নিতে হবে, তাই তো? তোমার জন্য যদি আমার মেয়েটার এখন ঠান্ডা লাগে, জ্বর হয়, তাহলে সেটাও সহ্য করতে হবে। এই বলে মায়াদেবী পিয়ালিকে নিয়ে সেখান থেকে চলে যায়। রঞ্জনার অনেক কিছু বলার ইচ্ছা করলেও সে কিছুই বলতে পারে না। এইভাবে আরো কয়েকদিন কাটে। প্রত্যেক দিন ঝড় জল, বৃষ্টি এবং এই ঋতু পরিবর্তনের কারণে রঞ্জনার শরীর বেশ খারাপ করে। এতটাই শরীর খারাপ করে যে সে জ্বরের মধ্যে মাথা তুলে বসতে পর্যন্ত পারে না। কিন্তু এর মধ্যেও তাকে কাজ করে যেতে হয়। কাজ করতে করতে তার পুরানো দিনের কথা মনে পড়ে, যখন সে অবিবাহিত ছিল। একদিন, মা, কত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো। আমার মনে হচ্ছে কি গরম গরম চা আর পকোড়া নিয়ে জানালার পাশে বসে পুরানো দিনের গান শুনি আর বৃষ্টি দেখি। তুমি আসবে আমার সাথে? হ্যাঁ, দাঁড়া, তোর বৌদিকে বলি কয়েকটা পকোড়া বানিয়ে দিতে। মহারানী যা রয়ে শয়ে কাজ করে, বৃষ্টি থামার আগে পকোড়া বানিয়ে দিতে পারলে হয়। তাও একবার বলে দেখি। কাউকে বলতে হবে না, তুমি আর আমি নিজেই করে নিই। চলো। ওকে বললে তো আবার আমাদের সাথে এসে গল্প করতে চাইবে। তার উপরে সকাল থেকে শুনছি নাকি ওর জ্বর হয়েছে। ওই জ্বর নিয়ে আমাদের সাথে এসে গল্প করলে আমাদেরও যদি জ্বর হয়। জ্বর জ্বর করে তো সকাল থেকে কত বিশ্রাম করলো, আবার ওকে এখন এই পকোড়া বানানো থেকেও বিশ্রাম দেব? তুই চুপ কর তো, আমি ওকে বলে আসছি। এই বলে লতা দেবী তার বৌমা মিলিকে চা এবং পকোড়া বানাতে বলে। মিলি জ্বরে পড়ে যাওয়া গরম গা নিয়ে সবার জন্য চা পকোড়া বানিয়ে দেয়। লতা দেবী নিজে হাতে করে সমস্ত কিছু নিয়ে চলে আসে। মিলিকে একটা পকোড়া পর্যন্ত দেওয়া তো দূরের কথা, 1 কাপ চাও দেয় না। রঞ্জনা এবং তার মা বৃষ্টি দেখতে দেখতে চা পকোড়া খেতে থাকে। পুরানো দিনের কথা ভাবতে ভাবতে রঞ্জনা যেন একেবারে অন্য জায়গাতেই চলে যায়। সে কল্পনার জগৎ থেকে ফিরে আসে তার শাশুড়ি মা মায়াদেবীর চিৎকারের আওয়াজে। বানাচ্ছ তো কয়েকটা আলু পেঁয়াজের পকোড়া, তাতেও এত সময় লাগছে? আলু পেঁয়াজের চাষ করে নিয়ে এসে তারপরে পকোড়া বানাচ্ছ বুঝি? কখন থেকে আমার মেয়েটা খেতে চেয়েছে বলো তো? এক্ষুনি দিচ্ছি মা। বিয়ের আগে আমিও এরকম আমার মায়ের সাথে বসে বসে চা পকোড়া খেতাম আর বৃষ্টি দেখতাম। হঠাৎ ওইসব কথা মনে পড়তেই একটু দেরি হয়ে গেল। আপনি ঘরে যান, আমি চা আর পকোড়া নিয়ে আসছি। তুমি কেন আসবে? আমি কি তোমাকে ডেকেছি? আমার মেয়ে আর আমি এখন সময় কাটাবো, তার মাঝে তুমি আসবে কেন? আমাদের মা মেয়ের মধ্যে তো কোনো পার্সোনাল কথা থাকতে পারে, সেসব কি আমরা তোমার সামনেই বলবো? এই বলে মায়াদেবী রঞ্জনার হাত থেকে চা এবং পকোড়াগুলো নিয়ে ঘরে চলে যায়। বিয়ের আগের এবং বিয়ের পরের কথা ভেবে রঞ্জনার চোখে জল আসে। সব শাশুড়ি মা বোধহয় একই রকমই হয়। আমার বৌদিকেও তো এমনই কষ্ট পেতে দেখেছি, আর আজকে আমার সাথে এরকম হচ্ছে। এই বলে চোখে জল মুছে রঞ্জনা আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তাকে ছাদ থেকে জামা কাপড় তুলে আনতে হয়, বাইরের কল থেকে খাওয়ার জন্য জল নিয়ে আসতে হয়। মায়াদেবী কিংবা পিয়ালি তাকে কোনো কাজেই সাহায্য করে না। কিন্তু হ্যাঁ, রঞ্জনার স্বামী নিখিল বাড়িতে থাকলে তাকে তুলনামূলক কম কাজ করতে হয়। নিখিলের সামনে মায়াদেবী কিংবা পিয়ালি কেউই রঞ্জনাকে খুব বেশি কাজ করতে বলে না। এমনই একদিন, আমাকে একটু গরম জল করে দেবে প্লিজ? আমি স্নান করতে যাব, তারপর আমাকে বেরোতে হবে। খুব বেশি দেরি হয়ে গেলে লেকচার মিস করে যাব। তাড়াতাড়ি স্নান হয়ে গেলে আমি দাদার সাথে বেরিয়ে যেতে পারবো।
আমার শরীরটা একদম ভালো নেই পিয়ালি। যতদিন বর্ষাকাল থাকবে আমার জ্বর লেগেই থাকবে। একটু নিজের জন্য জল গরম করে নিতে পারবে না? তুমি নিজে করে নিলে আমার খুব হেল্প হবে। তোমাকে যখনই দেখি তুমি শুয়ে বসে থাকো। সকালে আমার ব্রেকফাস্ট করে দেওয়া ছাড়া, দুপুরের খাবার বানানো ছাড়া তুমি আর কি বা কাজ করো বলো তো? তার উপরে আবার এক নতুন জ্বরের বাহানা ধরেছো। একটা মানুষের কতদিন জ্বর থাকতে পারে? আমি কি নিজের শরীর খারাপ নিয়েও মিথ্যা কথা বলবো? আর তুমি অফিসে থাকো, তুমি দেখবে কি করে আমি বাড়িতে কত কাজ করি। আর পিয়ালি তো এমন কিছু ছোট নয়, সামান্য একটু জল নিজের জন্য গরম করে নিতে পারবে না? না, পারবে না। তুমি শুনলে না ও বললো যে কলেজে যাবে? তোমার জায়গায় ও জল গরম করতে গিয়ে যদি ওর হাতটা পুড়ে যায়, তাহলে ওর হয়ে কি কলেজের ক্লাসটা তুমি করে দিয়ে আসবে? নিখিলের কথা শুনে রঞ্জনার আর কিছু বলার থাকে না। সে রান্নাঘরে চলে যায় জল গরম করতে। সে নিখিলকে বলে বোঝাতে পারে না যে তার জ্বর সারছে না একটাই কারণে, আর সেটা হলো রঞ্জনা ঠিক করে বিশ্রাম নিতে পারছে না। প্রত্যেকদিন একবার না একবার হলেও তাকে বৃষ্টিতে ভিজতে হচ্ছে। রঞ্জনা নিজের মনের মধ্যেই নিজের অভিমান চেপে রেখে তার ননদের স্নান করার জন্য জল গরম করতে থাকে। রঞ্জনা একটু বেশি পরিমাণ জল গরম করতে বসায়। সে ভাবে তার ননদের সঙ্গে সঙ্গে সেও গরম জলে স্নান করবে। সকালে গরম জলে স্নান করার কথা মনে হতেই সে আবার তার পুরানো স্মৃতিচারণ করতে শুরু করে। দেখ খোকা, তোর বউ কিন্তু খুব বাড়াবাড়ি করছে। তোরা দুজনেই তো জানিস কয়েকদিন পরেই রঞ্জনার বিয়ে হয়ে যাবে। তাও তোর বউ কেন এখনো ওর প্রতি হিংসা করে? প্রত্যেকদিন বুঝিয়ে বুঝিয়ে পেরে উঠি না আমি। মিলি রঞ্জুকে জিজ্ঞাসা করে, তুমি কি বলছো? আমি আসলে কিছু বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলো তো। রঞ্জু যা করবে ওকেও তাই করতে হবে। সেদিন রঞ্জু বলেছে ও বৃষ্টির মধ্যে ছাদের উপর থেকে জামা আনতে যেতে পারবে না, অমনি তোর বউও না করে দিল। ও যদি কাজ না করে তাহলে কি আমি এই বুড়ো বয়সে সিঁড়ি ঠেঙিয়ে ছাদে যাব? আর রইল বাকি রঞ্জুর কথা, ও তো কয়েকদিন পরেই চলে যাবে। এই সংসারের কাজ তো তোর বউকেই করতে হবে। তারপর আমার মেয়ে যদি বাপের বাড়িতে একটু বিশ্রাম নেয় তাহলে কি অসুবিধা বলতো? শুধু একটাই নয় দাদা, আমি আর মা আলাদা করে শুধু এটাই নয় দাদা, আমি আর মা আলাদা করে গল্প করতে চাইলে ও আমাদের মাঝে এসে ঢুকতে চায়। কেন? আমার সাথে কি মায়ের কোনো কথা থাকতে পারে না? আর বর্ষাকাল এলেই আবার কিরকম জ্বর হয় সেটা তো তুই জানিস। তারপরেও আমাকে কি করে তোর বউ বৃষ্টিতে ভিজে ছাদ থেকে জামা কাপড় তুলে আনতে বলে? এসব তোমরা আমাকে আগে বলোনি কেন? আমি অফিস থেকে ফিরোর ব্যবস্থা করছি। এত কিছু প্রত্যেকদিন হয়ে যায় আর তোমরা আমাকে কিছু জানাও না। সেদিন ময়ূক খুব রাগ করে অফিসে চলে যায়। অফিস থেকে ফিরে এসেই ময়ূক আর মিলির তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়া শেষ হয় শেষ পর্যন্ত ময়ূক মিলির গায়ে হাত তোলার পর। সেদিন মিলি রাগ করে বাপের বাড়িতে চলে যায়। সমস্ত ঘটনা দেখে রঞ্জনা এবং তার মা বেজায় খুশি হয়। আগুনের তাপে আর পিয়ালির গলার আওয়াজে রঞ্জনা আবার বাস্তবে ফিরে আসে। কখন থেকে ডাকছি, তুমি সাড়া দিচ্ছ না কেন? এতক্ষণ সময় লাগছে একটু জল গরম করতে। তুমি এগুলো ইচ্ছা করে করছো তাই না, যাতে দাদার সঙ্গে আমি কলেজে যেতে না পারি? এই বর্ষার মধ্যে ভিজে ভিজে কলেজে যেতে গিয়ে আমারও যদি তোমার মতো শরীর খারাপ করে? ও, তুমি তো আবার সেটাই চাও, তাই তো? এসব তুমি কি বলছো? কেউ নিজেদের লোকের খারাপ চায়? আমি কেন চাইবো তোমার জ্বর হোক? আসলে একটু বেশি জল গরম করছি তো, তাই জন্য একটু দেরি হচ্ছে। কেন বেশি জল বসিয়েছো কেন? গ্যাস কি সস্তায় পাওয়া যায়? এতটা জল গরম করতে তো বেশি সময় লাগে, তুমি জানো না? আর এতক্ষণ ধরে জল গরম করলে কত গ্যাস পড়ে বলো তো? আমি নিজের জন্য একটু জল গরম করছি মা। আসলে আজকে একটু গরম জলে স্নান করব, তাই। তুমি বালতি নিয়ে এসো পিয়ালি, আমি তোমার জলটা দিয়ে বাকিটা নিজের বাথরুমে নিয়ে যাব। মায়াদেবী রঞ্জনাকে ওই গরম জল ব্যবহার করে স্নান করতে দেয় না। পিয়ালিকে দেওয়ার পর বাকি জলটা মায়াদেবী নিজে নিয়ে চলে যায়। এইসব ঘটনার ফলে রঞ্জনা আর নিজেকে সামনে রাখতে পারে না। সে নিখিলকে ঘরে গিয়ে সব কথা বলে। আমার কাছে আমার মা বোনের নিন্দা করলে আমি মেনে নেব? আমি সেই ছোট থেকে ওদেরকে দেখছি। আমি তোমাকে যতটা বিশ্বাস করি তার থেকে বেশি ওদেরকে বিশ্বাস করি। তাই তোমার কথা শুনে আমি তোমাকে সাপোর্ট করতে পারবো না, সরি। আমি যে 4-5 দিন ধরে জ্বরে ভুগছি সেটাও তার মানে তোমার কাছে মিথ্যা, তাই তো? একবারও আমাকে ওষুধ এনে দিয়েছো নাকি ডাক্তারের কাছে নিয়ে গেছো? কিছুই তো করনি। সামান্য একটু গরম জলে স্নান করব ভেবেছিলাম, সেটাও তোমার মা করতে দিল না। তুমি এরকম মানুষ জানলে আমি কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না। আমি যদি জানতাম বিয়ের পরে তুমি আমাদের বাড়িতে এসেই আমার সাথে আমার মা আর বোনের অশান্তি বাঁধানোর চেষ্টা করবে, তাহলে আমিও তোমাকে বিয়ে করতাম না। এভাবেই একের পর এক রঞ্জনার সঙ্গে নিখিলের কথা কাটাকাটি চলতেই থাকে। কিছুদিনের মধ্যেই তাদের ঝগড়া এমন পর্যায়ে পৌঁছায় যে নিখিল রঞ্জনার গায়ে হাত তোলে। এই অপমান রঞ্জনা মেনে নিতে পারে না। সে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায়।
বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সে নিজের বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রঞ্জনা আবার নানান রকমের কথা ভাবতে থাকে। পিয়ালি যদি ভুল করে ছাতা না নিয়ে এই বৃষ্টির দিনে বের হতো, তাহলে আমার শাশুড়ি মা কিংবা আমার স্বামী দুজনেই নিজেদের সমস্ত কাজ ফেলে আমার ননদের পিছনে ছুটতো, তাকে ছাতা দিত। আর আজকে এমন মুষলধারে বৃষ্টি পড়া সত্ত্বেও আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, তাও আমাকে ছাতা দেওয়া তো দূরের কথা, আমাকে একবারও আটকালো না। আমার বোধহয় এগুলোই পাওনা ছিল। কিছুক্ষণের মধ্যে একদম ভিজে স্নান করে জ্বরে কাঁপতে কাঁপতে রঞ্জনা তার বাপের বাড়িতে পৌঁছায়। রঞ্জনাকে দেখেই তার দাদা এবং মা দুজনেই খুবই অবাক হয়। লতা দেবী রঞ্জনাকে ভালো করে মুছিয়ে তার জামা কাপড় পাল্টে তাকে বিছানার উপর শুইয়ে দেয়। তো শ্বশুর বাড়ির সবাই বিয়ের আগে এত ভালো ব্যবহার করলো, তোকে মেয়ে করে রাখবে এ কথা বলেছিল, আর এখন তোকে এভাবে কষ্ট দিচ্ছে। এই নাকি শিক্ষিত লোকেরা বধূ নির্যাতন করে না, তাহলে তোর সাথে এমন কেন হলো? কে বলেছে মা শিক্ষিতরা বধূ নির্যাতন করে না? আমরাও তো শিক্ষিত, আমরাও তো করেছি। বৌদির সাথে আমি যা যা করেছি উপরবেলা আমাকে ঠিক সেইগুলোই ফেরত দিয়েছে। আমার সাথে এগুলো না হলে আমি হয়তো বুঝতেই পারতাম না আমি বৌদির সাথে কত অন্যায় করেছি। আমার শরীরটা ঠিক হয়ে গেলেই আমাকে প্লিজ তোমরা বৌদির বাড়িতে নিয়ে যেও। কিছুক্ষণের মধ্যেই সেখানে রঞ্জনা শ্বশুর বাড়ির লোক চলে আসে। আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি রঞ্জনা, আর আমরা এই বর্ষের মধ্যে এমন ভাবে তোমাকে কষ্ট দিতে চাইনি। তোমার দাদার কথাতেই এসব করতে হয়েছে। উনি এমন ভাবে অনুরোধ করেছিলেন, আমরা ফিরিয়ে দিতে পারিনি। তোমাকে একটু শিক্ষা দিলে যদি দুটো সংসার বেঁচে যায়, এই কথা ভেবেই আমরা যা করার করেছি। আমি বরাবরই তোদের সমস্ত কথা বেশি বিশ্বাস করেছি। যে মেয়েটা আমার মুখের দিকে তাকিয়ে নিজের বাড়ি ঘর বাবা মা সব ছেড়ে আমার বাড়িতে এসে থাকা শুরু করেছে, সেই মেয়েটাকে আমি কখনো বিশ্বাস করিনি। তোদের কথাই আমি ওকে অপমান করেছি, গায়ে হাত তুলেছি। তারপর থেকে আজ 6 মাস হয়ে গেল তোর বৌদি আর এই বাড়িতে পা রাখেনি। তাহলে তুমি জানলে কি করে আমরা বৌদির সাথে কি করেছি? কয়েক সপ্তাহ আগে তোর বৌদির এক বান্ধবী আমাকে জানাই তুই আর মা কিভাবে ওকে কোণঠাসা করেছিলি, কিভাবে দিনের পর দিন মা তোর আর ওর মধ্যে পার্থক্য করে গেছে। এইসব শুনেই আমি সিদ্ধান্ত নিই তোর বানানো ওষুধের স্বাদ কেমন সেটা তোকেও একবার চাখিয়ে দেখাবো। তাই তুই আর মা মিলির সাথে যা যা করেছিস, আমি তো শ্বশুর বাড়ির লোককে তোর সাথেও সেইগুলো করতে বলেছি। ওরা প্রথমে রাজি হয়নি, ওরা তোকে ভালোবাসে তাই, কিন্তু এটা করলে আমাদের সংসারটা যে বেঁচে যাবে এটা ভেবে ওরা আমার কথাই রাজি হয়েছে। তুই আমাকে ক্ষমা করে দে বোন, প্লিজ। ময়ূকের কথা শুনে রঞ্জনা এবং লতা দেবী দুজনেই কাঁদতে থাকে। রঞ্জনা শ্বশুরবাড়ির সবাই তার কাছে ক্ষমা চায়। রঞ্জনা একটু সুস্থ হয়ে উঠলেই সে তার বৌদির বাড়িতে গিয়ে হাত জোর করে তার বৌদির কাছে ক্ষমা চায় এবং তাকে অনেক মানিয়ে বুঝিয়ে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তারপর থেকে রঞ্জনা আর মিলি দুজনের শ্বশুর বাড়িতেই নিজেদের শাশুড়ি মায়ের মেয়ে হয়ে জীবনযাপন করে। এখন আর তাদের সাথে তাদের ননদদের কোনো রকমের পার্থক্য করা হয় না। প্রীতম এবং সোম দুই ভাই রেণুকা ও রঞ্জনাকে বিয়ে করবে বলে ঠিক করে। প্রীতম নিজের পছন্দের মেয়েকে বিয়ে করলেও সোম ও রঞ্জনার বিয়ে রত্না দেবী ঠিক করেছিল। বিয়ের দিন প্রীতম, তোমার ছোট ভাইয়ের বউ ঠিক আমার মতো লেহেঙ্গা পরেছে কেন? তাহলে আমার লেহেঙ্গার মধ্যে নতুনত্ব কি থাকলো? আমার আর ভালো লাগে না। তুমি তোমার ভাইকে বারণ করতে পারোনি যে ওর বউকে যেন আমার মতো লেহেঙ্গা না কিনে দেয়? চুপ কর, এত বড় বড় কথা এখন বলতে হবে না। লেহেঙ্গা একই রকম দেখতে তো কি হয়েছে, তোরা দুজনে তো আর এক নয়, তাই এতে কোনো অসুবিধা হবে না। দুই বউয়ের একই রকমের লেহেঙ্গা হওয়ায় দুজনেই ভীষণ পরিমাণে রেগে যায়। নিজের বড় জায়ের সঙ্গে লেহেঙ্গার মিল পেয়ে রঞ্জনাও তার বরের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। আচ্ছা, তোমার দাদা নিজের পছন্দে বিয়ে করছে, কিন্তু আমাকে তো তোমার মা পছন্দ করে নিয়ে এসেছে। তাহলে তুমি গলা উঁচিয়ে বলতে পারোনি যাতে দুই বউয়ের লেহেঙ্গা আলাদা রকম হয়? ঠিক আমাকে কপি করে একই রকম লেহেঙ্গা পরে চলে এসেছে। আর এত কপি করার কি আছে? একটা ছোট ব্যাপারকে নিয়ে এত ড্রামা করছো কেন? ওইদিকে মা আমাদের সামনে ডাকাডাকি করছে, বিয়ের অনুষ্ঠানের শুভ সময় পেরিয়েও যাচ্ছে। তোমরা তাড়াতাড়ি চলো। দুই ভাই তাদের হবু বউদের নিয়ে বিয়ের অনুষ্ঠানের জায়গায় চলে আসে। সেখানে বিয়ের সমস্ত নিয়ম শুরু হয়ে যায়। শাশুড়ি মা নিজে উপস্থিত থেকে সকল নিয়ম ভালোভাবে সুসম্পন্ন করতে শুরু করে। ঠিক সেই সময়, সোম, আমার খুব ঘুম পেয়ে গেছে, কিছুতেই আর বসে থাকতে পারছি না আমি। তুমি প্লিজ কিছু একটা করো যাতে আমাদের বিয়েটা আগে হয়ে যায়। আচ্ছা, আমি দেখছি, তুমি চিন্তা করো না। সেই সময় শাশুড়ি মা তার বড় বৌমা এবং বড় ছেলের বিয়ের অনুষ্ঠান সর্বপ্রথম সুসম্পন্ন করতে বলে। নিজের শাশুড়ি মায়ের কথা মতো রেণুকা তার বরের সঙ্গে এগিয়ে আসে। আমি কিছুতেই সবার আগে বিয়ে করব না। রঞ্জনা খুব চালাক, আমাকে দেখে দেখে সব শিখে নেবে আর নিজে ঠিকভাবে বিয়ের সমস্ত নিয়ম পালন করবে। আমি যদি প্রথমে বিয়ে করি তাহলে যদি ভুল হয় শাশুড়ি মায়ের কাছে আমি বকা খাবো। রঞ্জনা আর সোমের বিয়ে আগে হয়ে যাক, তারপর আমরা বিয়ে করব।
রেণুকা কিছুতে আগে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে চায় না। সে তার ছোট যাকে আগে বিয়ে করে নিতে বলে। বড় জায়ের মুখে এরকম কথা শুনে রঞ্জনা ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। সে প্রীতমের সঙ্গে বিয়ে করবে বলে এগিয়ে আসে, কিন্তু হঠাৎ করে তার মাথায় এক অন্য বুদ্ধি খেলে ওঠে। তাই সে এক পা পিছিয়ে যায়। আমার তো ব্যাপারটা ঠিক সুবিধার মনে হচ্ছে না। আমার বড় যা ভালো হয়ে গেল কি করে? নিশ্চয়ই কোনো বদ মতলব এটেছে। না, কিছুতেই বড় জায়ের ফাঁদে পা দেব না। না না, আমি আগে বিয়ে করব না। তুমি আগে বিয়ে করে নাও দিদি, তুমি তো বড়, আমি তো ছোট। না না, আগে তুমি বিয়ে করো না। এইভাবে দুই জায়ের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যায়, তবুও তারা ঠিক করে উঠতে পারে না যে কে আগে বিয়ে করবে। নিজে দুই হবু বৌমার এরকম অবুঝের মতো কাজ দেখে রত্নাদেবী ভীষণ পরিমাণে রেগে যায়। তোমাদের দুই বৌমার বাচ্চাদের মতো ঝগড়া করার জন্য শুভ সময়টা পেরিয়ে যাচ্ছে, আর আমি সেটা কিছুতেই মেনে নেব না। দুজনে একসাথেই বিয়ে করবে, আর আমি কোনো কথা শুনতে চাই না। এইভাবে দুই ভাইয়ের সঙ্গে রেণুকা ও রঞ্জনার শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পরে শাশুড়ি মায়ের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার সময় দুই বৌমার মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। রেণুকা বলে সে সবার আগে আশীর্বাদ নেবে। অন্যদিকে রঞ্জনাও নিজের শাশুড়ি মায়ের কাছে সবার আগে আশীর্বাদ নেওয়ার বায়না শুরু করে। রত্নাদেবী তার দুই বৌমাকে আর আলাদা করে আশীর্বাদ দেয় না, দুজনকে একসঙ্গে আশীর্বাদ দিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুষ্ঠানের হল থেকে বেরিয়ে আসে। সেখানে ফুল দিয়ে সাজানো দুটি গাড়ি একসঙ্গে দাঁড়িয়েছিল। রঞ্জনা, তুই ডান দিকে যে নীল গাড়িটা রাখা আছে সেই গাড়িটাই গিয়ে বস, আর আমি বাঁদিকে নীল গাড়িটাই বসবো। যা, তাড়াতাড়ি গিয়ে বসে পড়, আমাদের দেরি হয়ে যাচ্ছে। না, আমাকে বাজে গাড়িটাই বসতে বললে আমি তো বসবো না। তুমি ভালো গাড়িতে করে শ্বশুর বাড়ি যাবে, আর আমি বাজে গাড়িতে চেপে শ্বশুর বাড়িতে যাব? সেটা তো হতে পারে না। তাই আমি ডান দিকের গাড়িটাতেই বসবো। দুই বৌমার মধ্যে গাড়িতে বসা নিয়েও ঝগড়া শুরু হয়। রেণুকা আর কোনো উপায় না পেয়ে রাস্তায় পড়ে থাকা একটি পেরেক দিয়ে একটা গাড়ির চাকার টায়ার পাংচার করে দেয় এবং আরেকটা গাড়িতে গিয়ে বসে পড়ে। রঞ্জনাও রেণুকার থেকে এক পাও পিছিয়ে ছিল না। আমার পছন্দের গাড়ির টায়ারটা পাংচার করে আরেকটা গাড়িতে করে তুমি শ্বশুর বাড়িতে যাবে? তোমাকে আমি মজা দেখাচ্ছি, দাঁড়াও। এই বলে সে পেরেক ফুটিয়ে তার বড় জায়ের গাড়ির টায়ারটাও পাংচার করে দেয়। এভাবেই দুটো গাড়ির টায়ারই পাংচার হয়ে যায়। ও মা, ওই নতুন বউ কি শুরু করেছে গো? এবার আমরা বাড়ি কি করে যাব? দুটো গাড়ির টাওয়ারের হাওয়া বেরিয়ে গেছে, কি মুশকিলে পড়লাম বলো তো। আর কি, এখন অটো রিক্সা করে বাড়ি যেতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই। তোদের দুজনের বিয়ে দিয়ে যে কি সর্বনাশ করলাম একমাত্র উপরওয়ালাই জানে। এরপরে যে আমাকে আরো কি কি সহ্য করতে হবে, আমার তো সেই ভেবেই ভয় লাগছে। এই বলে রত্নাদেবী তার পুরো পরিবারকে নিয়ে অটোরিকশা করে বাড়িতে ফিরে আসে। বাড়ি ফেরার পর সে যখন তার দুই বৌমার মধ্যে ঘর ভাগাভাগি করবে, সেই সময় ঘরের ভাগ নিয়েও দুই বৌমার মধ্যে ঝগড়া শুরু হয়। কিন্তু এবার রত্নাদেবী তাদের দুজনকে বকা দিয়ে থামিয়ে দেয় এবং নিজের পছন্দ মতো দুটো ঘর দুই বৌমাকে দিয়ে দেয়। দুই বৌমা যে যার ঘরে গিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতে না হতেই রেণুকা সবার আগে ঘুম থেকে উঠে তার শাশুড়ি মায়ের কাছে চলে আসে। সে তার শাশুড়ি মায়ের পা টিপতে শুরু করে। মা, আমার না খুব ভুল হয়ে গেছে। আমি তো রঞ্জনার থেকে বড়, তাই বিয়ের সময় আমার না ঝগড়া করা একেবারে উচিত হয়নি। আর আপনি খুব ভালো মানুষ যে আমাকে মেনে নিয়েছেন। নানা বড় বৌমা, তুমি যে নিজের মনে নিজের ভুল বুঝতে পেরেছো তাতেই আমি খুব খুশি হয়েছি। তোমরা দুই বউ মিলে মিলেমিশে যদি সংসার করো তাহলে আমার থেকে বেশি খুশি আর হয়তো কেউ হবে না। বড় যা এবং নিজের শাশুড়ি মায়ের কথাবার্তায় রঞ্জনার ঘুম ভেঙে যায় এবং সে তার শাশুড়ি মায়ের কাছে আসে। সেখানে এসে নিজের বড় যা এবং শাশুড়ি মাকে গল্প করতে দেখে সে তেলে বেগুনে জ্বলে ওঠে। বাহ, বিয়ের পরের দিন থেকেই দিদি তো বেশ শাশুড়ি মাকে তেল মারা শুরু করে দিয়েছে। এ ভেবেছেটা কি? আমি কিছুই বুঝতে পারবো না। তুমি যতই শাশুড়ি মাকে হাত করে নাও না কেন, শ্বশুর মশাই কিন্তু আমাকেই বেশি ভালোবাসে, তাই আমি আমার শ্বশুর মশাইকেই হাত করব। এই বলে রঞ্জনা তার শ্বশুর মশাইয়ের কাছে যায়। বাবা, কাল রাত থেকে আপনার ভীষণ মাথা ব্যথা করছিল, আমি কি আপনার মাথাটা টিপে দিতে পারি? আর আপনি জানেন তো আমার বাবা নেই,
তাই আমি আপনাকে নিজের বাবার থেকেও বেশি ভালোবাসি। আর এবার থেকে আমি আমার বড় জায়ের সঙ্গে কোনো ঝগড়া করব না। বাহ ছোট বৌমা, এটা খুব ভালো ব্যাপার। যাও তোমরা দুজনে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে আমাদের সকলের জন্য কিছু রান্না করে নিয়ে আসো। আমরা সবাই আজকে নতুন দুই বউয়ের হাতে রান্না খাবো। শ্বশুর মশাইয়ের মুখে এই কথাটা শোনার পরেই দুই বউয়ের মধ্যে কে আগে রান্নাঘরে ঢুকবে এই নিয়ে আবার তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তারা নিজেদের স্বভাব কিছুতেই পরিবর্তন করতে পারে না। শোন রঞ্জনা, আমি বাড়ির বড় বউ, তাই আমি সবার আগে রান্নাঘরে ঢুকবো। আর আমি সকলের জন্য ক্ষীর, কচুরি, আলুর দম রান্না করব। আর আমার রান্না হয়ে গেলে তুই রান্নাঘরে যাবি। তোমার কথা শুনতে আমার বইয়েই গেছে, সবার আগে আমি রান্না করব। তুমি তো সকালবেলা উঠে শ্বশুর শাশুড়ির ঘরে চলে এসেছো, এখনো পর্যন্ত স্নান করনি, তাহলে তুমি কি করে রান্না করবে? হ্যাঁ, স্নান করিনি তাতে কি হয়েছে? তুই যেন খুব স্নান করেছিস। তোমরা দুজনে হলে কুকুরের লেজ, কোনোদিনও সোজা হবে না। আমার তোমাদের উপর বিশ্বাস করাই ভুল হয়েছে। এখন ঝগড়া না করে তাড়াতাড়ি গিয়ে রান্না করো। এমনিতেই তোমাদের মাসি শাশুড়ি মা তোমাদের উপর রেগে আছে। আজকে ভালো করে রান্না করে ওনার মন জয় করার চেষ্টা করো। দুই বৌমা নিজের শাশুড়ি মায়ের কোনো কথাই কানে নেয় না। তারা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। কিছুক্ষণ পরেই রঞ্জনা তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে পড়ে এবং স্নান করা শুরু করে দেয়। কিন্তু রেণুকা নিজের ছোট জায়ের কাছে কিছুতেই হাঁটতে চায় না, তাই সে নিজের জামা কাপড় নিয়ে বাইরেই একটি পাবলিক শৌচালয়ে স্নান করবে বলে চলে যায়। সেখানে গিয়ে সে স্নান করে শাড়ি জামা কাপড় পরিবর্তন করে বাইরে বেরিয়ে আসে। সে যখন শৌচালয় থেকে স্নান করে বাড়ি ফিরছে, তখনই তাদের এক প্রতিবেশী লীলা দেবী পেছন পেছন তাদের বাড়িতে আসে। কি রে রত্না, বিয়ের পরের দিনই বাড়ির বড় বউকে বাইরে শৌচালয়ে স্নান করতে পাঠিয়ে দিয়েছিস কেন রে? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হলে আমার বাড়িতে স্নান করতে পাঠাতিস। সাত সকালবেলা নতুন বউ রাস্তা শৌচালয় থেকে স্নান করে বেরোচ্ছে, দেখতে কি ভালো লাগছে বলতো? সে কি বলছো তুমি? আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম না। হ্যাঁ মা, কাকিমা ঠিকই বলছে। আমি রঞ্জনার আগে রান্নাঘরে ঢুকবো বলে বাইরের শৌচালয় থেকে স্নান করে চলে এসেছি। এই বলে রেণুকা দৌড়ে গিয়ে রান্নাঘরে ঢুকে পড়ে এবং তার সঙ্গে সঙ্গে রঞ্জনাও রান্নাঘরে ঢোকে। আর তাদের মধ্যে রান্না করা নিয়ে আবার শুরু হয় তুমুল ঝগড়া। তারা দুজনেই ঠিক করে উঠতে পারে না যে কে আগে রান্না করবে। তখন তার শাশুড়ি মা এসে তাদের ঝগড়া থামায়। বৌমা, আমার কিন্তু সাত সকালবেলা একদম ঝগড়া ঝামেলা পছন্দ হচ্ছে না। বড় বৌমা, এই গ্যাসের একটা উনুনে তুমি রান্না করবে আর পাশের উনুনটাতে ছোট বৌমা রান্না করবে। ব্যাস, আমি আর একটা কথাও শুনতে চাই না। এই বলে রত্না দেবী রান্নাঘর থেকে চলে যায়। তারা দুই বৌমা মিলে ক্ষীর রান্না শুরু করে। আমি রঞ্জনের থেকে বেশি ভালো ক্ষীর রান্না করব। আমি 10 চামচ চিনি ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম। আমার ক্ষীরের যা স্বাদ হবে, রঞ্জনা সেই স্বাদের সাথে পেরে উঠবে না। নিজের বড় জাকে ক্ষীরে 10 চামচ চিনি মেশাতে দেখে রঞ্জনা নিজের ক্ষীরের মধ্যে 12 চামচ চিনি দিয়ে দেয়। আর সেই দেখে রেণুকা ভীষণ পরিমাণে রেগে যায়। কেন রে অসভ্য মেয়ে, আমার দেখা দেখি ক্ষীরের মধ্যে বেশি করে চিনি দিচ্ছিস? তুই একেবারে শোধরাবি না বল? তুই আমার সাথে হিংসা করিস কেন? হিংসা করলে কি আমার মতো হতে পারবি? বেশ করেছি, আমার যা ইচ্ছা আমি তাই করব। এই নাও, আমি আরো বেশি করে চিনি দিয়ে দিলাম। রেণুকা রঞ্জনের কাণ্ড দেখে নিজে ফ্রিজ থেকে গুড় নিয়ে এসে ক্ষীরের মধ্যে গুড় মিশিয়ে দেয়। এইভাবে তারা ঘন্টাখানেক ধরে ক্ষীর রান্না করে আর অন্য কিছু রান্না করে উঠতে পারে না। পৃথা দেবীর ভীষণ পরিমাণে খিদে পেলে সে নতুন দুই বৌমাকে আওয়াজ দেয়। দুই বৌমা তাদের রান্না করা ক্ষীর নিয়ে এসে খাবার টেবিলে রেখে দেয়। তারা এতক্ষণ ধরে শুধু ক্ষীর রান্না করেছে দেখে পৃথি দেবী এবং রত্না দেবী ভীষণ পরিমাণে রেগে যায়। তোমরা দুজনে রান্নাঘরে এতক্ষণ ধরে শুধু ক্ষীর রান্না করেছো? দেখি তো খেয়ে কেমন রান্না হয়েছে। সেই ক্ষীর খেয়ে পৃথা দেবী থু থু করে মুখ থেকে ক্ষীর ফেলে দেয়। এটা ক্ষীর রান্না হয়েছে? চিনির ভান্ডার রান্না করেছো? রত্না, আমি যে তোর বাড়িতে আছি সেটা তোর পছন্দ হচ্ছে না, তাহলে আমাকে আগেই বলে দিতে পারতিস। এরকম চিনি মেশানো রান্না খাইয়ে আমাকে কি মেরে ফেলার প্ল্যান করেছিস? আমি আর তোর বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবো না। এই বলে পৃথা দেবী নিজের বাড়িতে চলে যায়। রত্না দেবী তার দুই বৌমার উপর ভীষণ পরিমাণে রেগে যায় এবং তাদেরকে খুব বকাবকি শুরু করে। এই কদিন ধরে তোমাদের দুই বৌমার ঝগড়া আমি ছেলে মানুষই বলে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আজকে তোমরা দুজনে যা কাণ্ড করেছো আমি তোমাদের আর কখনো ক্ষমা করব না। আর কালকে থেকে বাড়িতে সব কাজ করার জন্য আমি চাকর রাখবো, তোমাদের কোনো কাজ করতে হবে না। আর যদিও বা তোমরা দুজনে রান্না করো, তাহলে সেই রান্না কেউ খাবে না।
জামা কাপড় কাচলে সেই জামা কাপড় কেউ পরবে না, আর জিনিসপত্র পরিষ্কার করলে সেই জিনিসপত্র কেউ ব্যবহার করবে না। শাশুড়ি মায়ের এই কথা শুনে নতুন বৌমা দুজনেই মনে মনে ভীষণ খুশি হয়। তাদের আর কোনো কাজ করতে হয় না। প্রথমে দুই বৌমা আনন্দে দিন কাটালেও পরে তাদের ভীষণ পরিমাণে অসুবিধার সম্মুখীন হতে হয়। একদিন প্রীতম অফিস যাওয়ার জন্য একটা শার্ট আলমারি থেকে বার করে। প্রীতম, তুমি কুচকানো শার্টটা পরে কি করে অফিসে যাবে? দাও, আমাকে দাও, আমি ইস্ত্রি করে দিচ্ছি। এই বলে রেণুকা তার বরের শার্টটা আয়রন করে দেয়। কিন্তু প্রীতম সেই শার্টটা না পরে অন্য একটা শার্ট পরে অফিসে যাবে বলে ঘর থেকে বেরোয়। সেই দেখে রেণুকা ভীষণ পরিমাণে কষ্ট পায়। কিছু মনে করো না রেণুকা, যেহেতু তুমি শার্টটা ধরেছো, আমি সেই শার্টটা পরতে পারবো না, তা না হলে মায়ের কথা আমার অমান্য করা হবে। এই বলে প্রীতম অফিসে চলে যায়। অন্যদিকে সোমের ডাস্ট অ্যালার্জি থাকায় সে ঘরে ঢুকেই ভীষণ পরিমাণে হাঁচি কাশি শুরু করে। যতই বাইরে চাকর বাকর রাখুক, তারা কি খাট বিছানা ভালো করে পরিষ্কার করে? বিছানার ধুলোতে কিরকম ডাস্ট অ্যালার্জি হয়েছে তোমার? আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি, দাঁড়াও। এই বলে রঞ্জনা খাট বিছানা ঝেড়ে পরিষ্কার করে দেয়। কিন্তু সোম রঞ্জনার পরিষ্কার করা বিছানায় কিছুতেই শুতে চায় না। সে নিজের মায়ের কথা অমান্য করবে না বলে বালিশ বিছানা নিয়ে বারান্দায় গিয়ে ঘুমিয়ে পড়ে। সেই দেখে রঞ্জনার চোখে জল চলে আসে এবং সে দৌড়ে তার বড় জায়ের কাছে যায়। দিদি, আমরা দুজনের সঙ্গে হিংসা করতে গিয়ে নিজের শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে অনেক দূরে চলে গেছি। এরকম যদি চলতে থাকে আমরা তো আর বাঁচতে পারবো না। তুই ঠিক বলেছিস রে চন্দনা, আজ থেকে আমরা আর কখনো ঝগড়া করব না। চল, আমরা সবার কাছে গিয়ে ক্ষমা চাই। এই বলে দুই বৌমা নিজের শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে ক্ষমা চায়। রত্না দেবী মনে মনে ভীষণ পরিমাণে খুশি হয়। এবার থেকে দুই বৌমা মিলেমিশে একসঙ্গে সংসার করতে থাকে।